অরিজিনাল ডেড বডি নিয়ে তার উপরে বসে সাধনা। যখন যতটা হাঁটছি আমি ভাবছি আমি এক জায়গাতেই দাঁড়িয়েছি। ধরো আমি এখান থেকে হাঁটছি, আবার ওই জায়গাটাই আমি চোখে দিচ্ছি, হেঁটে আমি ওই জায়গাটা শেষ করতে পারছি। একবার আমি গেছি রাজারাপ্পা, সেটা কিছুদিন আগের ঘটনা, 2 বছর আগের ঘটনা। নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত দাস। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সাথে রয়েছে সৌরভ শাস্ত্রী, জ্যোতিষী এবং গোল্ড মেডেলিস্ট। সৌরভ, আজকে আমি তোমার সঙ্গে একটু আলাদা ধরনের আলোচনা করতে চাইছি। তো কি রকম আলোচনা করতে চাইছে? যেরকম আমাদের আগের ভিডিওর টপিক ছিল ব্রহ্মদত্তের ব্যাপারে, ঠিক আছে? আমি চাইছি এই ভিডিওতে তুমি তোমার জীবনে দেখা কোনো রিয়েল ভূতের স্টোরি বা তোমার সাধনার সময় তোমার সঙ্গে ঘটা এরকম কোনো ভূতের আচ্ছা স্টোরি তুমি যদি আমাদের বলতে চাও। আচ্ছা, আমার জীবনে ঘটা একটি ঘটনা তোমায় বলি। আমি যখন প্রথম তারাপীঠে যাই সাধনা করতে, সেই সময় আমার জীবনে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল। আজ থেকে অনেক বছর আগের ঘটনা। তখন 2010 সাল। তখন কিন্তু তারাপীঠ এতটাও জমজমাটপূর্ণ ছিল না, মানুষও তো অনেক, কিন্তু এতটাই আলো জাঁকজমক ভাবে কিন্তু ছিল না। তো আমি রাত তখন 1টা বাজে তারাপীঠ শ্মশানে সাধনায় বসে আছি। আমার গুরুদেব আমাকে আলোচনা করছে যে সাধনার বিষয়। তখন আমি গুরুদেবকে জিজ্ঞাসা করলাম যে গুরুদেব, সব সাধনা কি করে করা যায়, আর আমি কি এখন সব সাধনা করতে পারবো? সব সাধনা? সব সাধনা, সব মানে কিন্তু মৃত ব্যক্তিকে নিয়ে সাধনা। মৃত ব্যক্তিকে নিয়ে সাধনা? আর মৃত ব্যক্তি মানে মৃত ব্যক্তিকে ডেকে না, কিন্তু অরিজিনাল ডেড বডি নিয়ে তার উপরে বসে সাধনা। ডেড বডির মানে আমাদের যেরকম ডেড বডি থাকে, সেই ডেড বডির উপরে বসে, সেই ডেড বডির উপরে বসে সাধনা করতে হবে, সেই সাধনাকে বলে সব সাধনা। তো আমি গুরুদেবকে ন্যাচারালি জিজ্ঞাসা করছি যে গুরুদেব, সব সাধনা কি করে করতে হয়? তো গুরুদেব আমাকে বলছে, বিভিন্ন ভাবে বলছে যে এইভাবে এইভাবে সব সাধনা করা দরকার। তখন আমি কিছুক্ষণ বসার পরে অনুভব করছি আমার পিছন দিয়ে একদম শীতল ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আমি ভাবলাম এমনি মনে হয় শীতকাল, হালকা হাওয়া পাওয়া দিয়েছে, শীতল বাতাস মনে হচ্ছে। তারপরে গুরুদেবের সাথে আলোচনা করছি যে গুরুদেব আর কি কি সাধনা আছে, মহাবিদ্যার সম্বন্ধে আলোচনা করছি। করতে 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 রাত্রি তখন প্রায় 3টে বাজে। হঠাৎ দেখলাম আমার পিছনে কেউ সজোরে ধাক্কা মারলো। আমার পিছনে মানে পিঠে কেউ সজোরে ধাক্কা মারলো। আমি চাইলে কিন্তু গুরুদেবকে বলতে পারতাম যে গুরুদেব, আমার মনে হচ্ছে পিছনে কেউ আমাকে ধাক্কা মারছে। আমি কেন বলিনি জানো? কেন? আমি প্রথম সাধনা করতে গেছি, আমি যদি গুরুদেবকে প্রথমে ওই কথাটা বলি, গুরুদেব বলবে প্রথমেই ভয় পেয়ে যাচ্ছ সাধনায়। আর জায়গাটা কিন্তু শ্মশান, তারাপীঠের মহা শ্মশানে বসেছিলাম। হঠাৎ আমার গুরুদেব বলছে যে কিছু অনুভব করলি? আমি বললাম কি অনুভব করলাম, কিছু তো বুঝতে পারছি না আপনার কথা। আমি কিছু অনুভব করিনি। তো কথা বলতে বলতে আবার প্রায় 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে। এবার আমি অন্যরকম অনুভব করছি যে আমার শরীরে কিছু একটা প্রবেশ করছে, গা ভার হয়ে যাচ্ছে, মানে কানগুলো গরম হয়ে যাচ্ছে, হার্টবিট জোরে জোরে চলছে, শরীর একদম অস্থির লাগছে। আমি তখন না চট করে গুরুদেবকে বলেই ফেললাম, যে বাবা বলতাম, গুরু বাবা বলতাম, যে গুরু বাবা এরকম না, আমার শরীর কেমন ভার ভার হয়ে যাচ্ছে, শরীর অস্বস্তি লাগছে। তখন উনি আমার গায়ে হাত দিল। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে 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 ঠিক হয়ে গেল। তারপরে উনি আমাকে বলছে যে তুই আমাকে কেন মিথ্যে বললি? আমি কি মিথ্যে বললাম আপনাকে? বলছে তোকে আমি জিজ্ঞাসা করলাম যে তোর কিছু অনুভব হয়েছে নাকি, কেন বললি না? তখন আমি বলছি হ্যাঁ বাবা, আমার এরকম অনুভব হলো যে পিঠে কেউ সজোরে ধাক্কা মারলো, আর শীতল বাতাস আমার পেছন দিয়ে মানে ঘাড়ের পেছন দিয়ে বয়ে চলে গেল। তখন বলছে যে ওটা কে ছিল জানিস? তো সৌরভ, তখন তুমি কি বললে? তখন গুরুদেব বলছে কে ওটা জানিস? আমি তো প্রথম সাধনা করতে গেছি, আমি জানিও না, আর ভয়ে বলিনি যে গুরুদেব প্রথমেই ভাববে যে ছেলেটি ভয় পাচ্ছে, তার দ্বারা সাধনা সম্ভব নয়।
আমি সব লুকিয়ে গেছি যে আমার সাথে কি কি ঘটনা ঘটলো। তো গুরুদেব বলছে ওটি কেউ ছিল না, ওটি 64 যোগিনীর মধ্যে একটি যোগিনী ছিল। তো 64 যোগিনীর মধ্যে একটি যোগিনী মানে তার নাম বা কিছু তা তোমাকে বলেনি? হ্যাঁ, কথাটা শেষ করি। 64 যোগিনীর মধ্যে একটি যোগিনী, তখন আমি 64 যোগিনীর একটি যোগিনীরও নাম জানতাম না। প্রথম সাধনায় আমি গেছি গুরুদেবের সাথে, সাধনা করতে গেছি, তখন গুরুদেব বলছে ওই 64 যোগিনীর মধ্যে যে একটি যোগিনী তার নাম হচ্ছে সর্পসা। 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 তো সৌরভ, সর্পসার নাম তো আমি কখনো শুনিনি। সর্পসার নাম তুমি কখনো শোনোনি? তুমি স্নেক দেখেছো তো, সাপ? হ্যাঁ। তার সাথে কিন্তু মিল আছে, সর্প সাপ। হ্যাঁ একদম, সর্প সাপ। আমি কথাটাই ভাবছিলাম। হ্যাঁ, 64 যোগিনীর মধ্যে একটি যোগিনী হচ্ছে সর্পসা। সাধকের প্রথম জীবনে সেই সর্পসা সাধককে অনেক সাহায্য করে সাধনা করতে। তো সর্পসাকে দেখতে, সর্পসার কোনো মাথা নেই, সর্পসার কিন্তু কোনো মাথা নেই। মাথা নেই? মাথা মাথা মানে মানুষের মতো মাথা নেই। আচ্ছা। সর্পসার মাথায় একটি স্নেক, সাপের মাথা যেমন হয় ওরকম সাপের মাথা, 4টি হাত আর সাপের লেজের মতো পা। আচ্ছা। সে হচ্ছে মানে মানে এক কথায় বলতে গেলে সর্পসা হচ্ছে আমাদের কুলকুণ্ডলিনী শক্তি। আচ্ছা। মূলাধার থেকে স্বাধিষ্ঠান অব্দি যে কটা শক্তি আছে সেই শক্তি হচ্ছে সর্পসা। সর্পসা। সাধকের জীবনের প্রথমে সেই সর্পসার দর্শন মানে একদম ভগবানের সাক্ষাৎ পাওয়া, মানে সাধনায় সিদ্ধি লাভের একটা প্রথম পর্যায় হচ্ছে সর্পসাকে দর্শন করা। আর সেটা আমার জীবনে ঘটেছে। আচ্ছা। এটা একটা খুব সুন্দর ঘটনা তোমাদের সামনে বললাম। আরেকটি ঘটনা বলি। রাজারাপ্পা গেছি, রাজারাপ্পা গিয়ে ক্লায়েন্টের একটি কাজ ছিল, কাজ করেছি। করার পর রাতের বেলা আমরা যে রুমটি নিয়েছি সবাই ঘুমাচ্ছে, আমরা টিম নিয়ে গেছি, সবাই ঘুমাচ্ছে। এবার বেরিয়ে আমি একটি পুকুর পাড়ে, পুকুর বলবো বা দিঘি বলবো ওরকম টাইপের হাঁটছি, আর মন্দিরের গায়ে লাগানো একদম শ্মশান আছে। হাঁটতে হাঁটতে যখন যতটা হাঁটছি আমি ভাবছি আমি এক জায়গাতেই দাঁড়িয়েছি। ধরো আমি এখান থেকে হাঁটছি, আবার ওই জায়গাটাই আমি চোখে দিচ্ছি, হেঁটে আমি ওই জায়গাটা শেষ করতে পারছি। মানে তুমি যেখান দিয়ে হাঁটছো তুমি ভাবছো সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছো, তুমি সেই জায়গাটা শেষ করতে পারছি না। তো কোনো ক্রমে আমি গুরু মন্ত্র জপ করে আমি বুঝতে পারছি আমার সাথে কিছু একটা নেগেটিভ এনার্জি কাজ হচ্ছে। ঘুরে ফিরে আমি আস্তে আস্তে ওই জায়গা থেকে পার হবো, পেছন থেকে না আমার হাতটাকেও টেনে ধরেছে। আর একটি সুন্দর কণ্ঠে, একটি মহিলার কণ্ঠ আমায় বলছে, এরকম ভাবে বলছে, আমায় মুক্তি দাও, আমার মুক্তি চাই। প্রথম প্রথম রাত্রিবেলা, আর আমি ভয় পাই। আমাদের সাধনায় যেতে গেলে প্রথম কাজ হচ্ছে ভয়কে ত্যাগ করা। ভয়কে ত্যাগ না করলে সাধনায় সিদ্ধি লাভ সম্ভব না। তো আমায় বলছে যে আমার মুক্তি চাই। তো মুক্তি চাই বলছে, তো সেটি কে ছিল? সেটি কে ছিল? একটি মহিলা ছিল। তখন আমি আমার সাধনার মন্ত্র দ্বারা তাকে জিজ্ঞাসা করি যে মুক্তি চাই, তুমি কি করেছো যে তোমার মুক্তি পাওনি? তো তোমার সঙ্গে তার ফেস টু ফেস কথা হচ্ছে? না, ফেস টু ফেস কথা হচ্ছে না, সে তো আত্মা, তাকে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা। তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার সাথে আমার কথোপকথন হচ্ছে মন্ত্রের বলের দ্বারা। কথা বলতে 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 এক সময় সে বলছে যে আমি সুসাইড করেছিলাম, আমার মুক্তি হয়নি, তুমি আমায় মুক্তি দাও, তাহলে তোমাকেও আমি মেরে ফেলবো। আমি তখন বলছি আমি কিভাবে মুক্তি দেবো, আমি কে, আমি তোমায় মুক্তি দেবো? আমি সাধারণ মানুষ, আমি রাজারাপ্পা ঘুরতে এসেছি, কালকে চলে যাব, আমি তোমায় কিভাবে মুক্তি দেবো? তো সে কি বললো তখন? সে তখন বলছে যে আমি সব জানি, তুমি তন্ত্র সাধনায় খুব উচ্চ স্তরে চলে গেছো, তুমি পারো একমাত্র আমাকে মুক্তি দিতে, তুমি আমাকে আজকে মুক্তি দেবে। তো রাজারাপ্পার থেকে ফেরার কথা ছিল পরের দিন, আরো একদিন আমি স্টে করেছিলাম। আমি ওর সাথে কথা বললাম যে আমি তোকে আজকে মুক্তি দেবো না,
আমার একদিন সময় লাগবে, কালকে অমাবস্যা লাগবে, ওই অমাবস্যার রাতে আমি তোর মুক্তি ব্যবস্থা করে দেবো। কিন্তু তোকে তো আমি এমনি এমনি মুক্তি দেবো না, তোকে আমাকে কিছু দিয়ে যেতে হবে। তো তুমি তার মুক্তির ব্যবস্থা করেছিলে? মুক্তির ব্যবস্থা করেছিলাম, আর আর সে সে তোমাকে আমাকে আমার সাধনায় আরো উচ্চতরে নিয়ে যাওয়ার পদ্ধতি বলে গেছিল, অনেক মন্ত্র দিয়েছিল, তারপর আরো অনেক কিছু দিয়েছিল, সেগুলো আমি সবকিছু শেয়ার করতে পারবো না। তো তাকে তুমি মুক্তি কিভাবে দিলে সৌরভ? তাকে কিভাবে মুক্তি দিলাম, পরের দিন রাত 12টায়, অমাবস্যা লেগে গেছে বিকেল বেলা, রাত 12টায় আমরা বসলাম শ্মশানে, আমাদের যে টিম ছিল, আমার যে সহকর্মীরা ছিল, তাদের নিয়ে বসে প্রথমে অভিষেক করলাম। তার নাম ছিল, সে কিন্তু আমাদের আহ পশ্চিমবঙ্গেরই একজন কেউ ছিল, মানে আত্মা। তার নাম প্রকাশ করব আমি? তোমার কোনো সমস্যা নেই তো? তুমি যেটা ভালো বুঝবে। তাহলে আমি প্রকাশ করলাম না, নামটা প্রকাশ করলাম না। তো পরের দিন তার অভিষেক করলাম তার নামে, তাকে আহ্বান করলাম, করে আমাদের তন্ত্রোক্ত পদ্ধতিতে তাকে মুক্তির ব্যবস্থা করে দিলাম। রাত 12টায় কাজ করতে বসে প্রায় 1টা-1.5টা বেজে গেছিল কাজ করতে। মুক্তির পরে সে চলে গেল, আর অনেক কিছু দিয়ে গেছিল। এই দুটো ঘটনা তোমায় বললাম, খুব রোমহর্ষক ঘটনা, আরো অনেক কিছু আছে, আমি আস্তে আস্তে শেয়ার করবো তোমার সাথে। তুমি যদি আবার আমাকে তোমার চ্যানেলে নিয়ে আসো, আমি সব শেয়ার অবশ্যই। করবো। তো সৌরভ শাস্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে আজকে আমার গায়ের লোমগুলো একদম দাঁড়িয়ে যাচ্ছিল। তো কেউ যদি সৌরভ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চাও, আমি নিচে কমেন্টে সৌরভ শাস্ত্রীর নাম্বারটা দিয়ে দেবো, তো ওইখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। নমস্কার সবাইকে, জয় মা কামাখ্যা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুমন্তকে ফলো করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো। তো এর সাথে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।